বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, অধ্যায় 3, অর্থের সময় মূল্য, দ্যাট ইজ টাইম ভ্যালু অফ মানি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা অর্থের সময় মূল্যের উপর একটি ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো জাস্ট 1 মিনিট তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আমরা যে গত ক্লাসে আমরা কি কি তোমাদের সাথে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা যেটি আলোচনা করেছিলাম যে অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি, কিভাবে অর্থের সময় মূল্যকে আমরা পরিমাপ করে থাকি, অর্থাৎ কিছু পিকচার আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম, যে পিকচারের মাধ্যমে আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে অবগত হয়েছিলাম। এবং আমার যতটুকু মনে পড়ে, গত ক্লাসে যখন আমরা ক্লাস শেষে যখন প্রশ্ন উত্তর পর্বে গিয়েছিলাম, তখন আমার প্রতিটি শিক্ষার্থী প্রায় দেখা যাচ্ছে যে অর্থের সময় মূল্য মুখস্থ না করেই তারা সংজ্ঞা দিতে পারছে এবং তারা অনুধাবন করতে পারতেছে হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি। আজকে আমরা সেকেন্ড ক্লাসে যেগুলো আলোচনা করব, তার পূর্বে জাস্ট একটু আলোচনা করতেছি আমরা যে গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছি। আমরা অর্থের সময় মূল্য সংজ্ঞা শিখেছি, অর্থের সময় মূল্যর গুরুত্ব কি, কেন অর্থাৎ অর্থের সময় মূল্য কেন এত গুরুত্বপূর্ণ, সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে গত ক্লাসে জেনেছি। এরপরে আমরা অর্থের সময় মূল্য যে কোনো ব্যক্তি বা ভোক্তার নিকট এত কেন জনপ্রিয়, অর্থাৎ জনপ্রিয়তার কারণগুলো কি কি অর্থের সময় মূল্যের, সেটি নিয়ে আমরা কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যেটি নিয়ে কথা বলেছি সেটি হলো আমাদের অর্থের সময় মূল্যের উদ্দেশ্য, অর্থাৎ কি কি উদ্দেশ্যে অর্থের সময় মূল্য কাজ করে থাকে বা কোন কোন উদ্দেশ্যে অর্থের সময় মূল্য নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে থাকে। আমরা এরপরে গতদিন শিখেছিলাম যে কি কি বিষয়গুলো অর্থের সময় মূল্যের উপর নির্ভর করে, অর্থাৎ হোয়াট আর দ্য এলিমেন্ট বা দ্য এলিমেন্টস আর ডিটারমিনেট ফর টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ একটি অর্থের সময় মূল্য বিবেচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার বা প্রাধান্য প্রদান করতে হয় সেগুলো আমরা যেটি শিখেছিলাম, অর্থাৎ হলো আমাদের সময় এবং মেয়াদকাল, সুদ বা বাট্টার হার, সুদের প্রকৃতি অর্থাৎ সেটি সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতির হার, ঝুঁকি প্রতিদান হার যেটিকে বলা হয় রিস্ক রিটার্ন। আমরা এরপরে অর্থের সময় মূল্যের সুবিধা অসুবিধা সেগুলো নিয়েও কথা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটি নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ আমাদের আজকের গত ক্লাসে আমরা যেটা শেষ করেছিলাম যে থিঙ্ক লেস ডু মোর, অর্থাৎ আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা কম করার চাইতে আমরা কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকব। এটি হলো অর্থের সময় মূল্যের কতগুলো গুরুত্বপূর্ণ নীতিবাক্য বা কোটেট। আমরা আজকে আলোচনা করতে চাই যে বিষয়গুলো নিয়ে, অর্থাৎ হলো টাইম ভ্যালু অফ মানির সেকেন্ড ক্লাস আছে আমাদের। সেকেন্ড ক্লাসে অর্থাৎ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা একটি নজরে একটু দেখে দাও, অর্থাৎ হলো আমাদের আলোচ্য সূচিগুলো কি কি আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্লাইড শোতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ভ্যালু কি, ফিউচার ভ্যালু কি, অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি কি, বিধি 69 এবং বিধি 72 এবং বিধি 69, ঋণ পরিশোধ সূচি কি এবং কিভাবে প্রস্তুত করা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় এগুলো, অর্থাৎ আমরা বর্তমান মূল্য সম্পর্কে জানবো, ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানবো, বার্ষিক ভিত্তি যদি আমরা সময় পাই অবশ্যই জানবো, বিধি 72, বিধি 69, বিধি এবং ঋণ পরিশোধ সূচি। আমরা আজকে যে আলোচ্য সূচিটা দিয়েছি প্রিয় শিক্ষার্থী, পুরোটাই আমাদের অঙ্ক রিলেটেড, অর্থাৎ হলো বর্তমান মূল্য অঙ্ক থাকতে পারে, ভবিষ্যৎ মূল্য সম্পর্কে অঙ্ক থাকতে পারে, অ্যানুইটি দ্বারা আমাদের অঙ্ক থাকতে পারে, বিধি 72-এর অঙ্ক থাকতে পারে, বিধি 69-এর অঙ্ক থাকতে পারে, ঋণ পরিশোধ সূচি বা লোন অ্যামortization শিডিউল সে সম্পর্কে আমাদের অঙ্ক থাকতে পারে এবং কিভাবে লোন অ্যামortization শিডিউল তৈরি করতে হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটি জানতে চাই সেটি হলো প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে ধারণা, অর্থাৎ বর্তমান মূল্য সম্পর্কে ধারণা। আমরা যদি স্লাইড শোর দিকে একটু লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা বারবার যে কথাটুকু বলার চেষ্টা করি তোমাদের সামনে সেটি হলো, বা আমি একটি ক্যালকুলেটরের পিকচার দেখতে পাচ্ছ এবং ডান দিকে তোমরা লক্ষ্য করে দেখো প্রেজেন্ট ভ্যালুর কতগুলো গাণিতিক ফর্মুলা সেট আপ করা আছে। সেটি কি আমাদের
উপরে দেওয়া আছে সিএফ ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার টি, অথবা আরেকটি ফর্মুলা প্রেজেন্ট ভ্যালুতে দেওয়া আছে, দেখো সিএফ এর কোনো পরিবর্তন হয়নি, 1 প্লাস আর ভাগ এন পাওয়ার টি ইন্টু এন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, এই দুটোর পার্থক্য করতে গেলে আমরা যেটি জানি সেটি হলো যে ক্যাশ ফ্লো, ভবিষ্যতে প্রাপ্ত। আমি যদি এখানে বলি যে বর্তমান মূল্যকে আমার পরিণত করতে হবে, বর্তমান মূল্যকে আমার জানতে হলে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানতে হবে আমাদের। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনার ক্ষেত্রে গতদিন আমরা যেটি বলেছিলাম যে ফ্যাক্টরস আর কনসিডারিং ইন ডিটারমাইন টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য প্রদান করতে হয় বা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হয়, অর্থাৎ যে বিষয়গুলো না জানলে আমরা অর্থের সময় মূল্য সম্পর্কে জানবো না, সেটি সম্পর্কে আমাদের আগে অবগত হতে পারে। আমরা এর পাশাপাশি একটু বোর্ডের দিকে এখন লক্ষ্য করে দেখব যে আমাদের কতগুলো অর্থের সময় মূল্যের কতগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, কতগুলো উপাদান আছে, যে উপাদানগুলো একজন শিক্ষার্থী যদি ভালোভাবে ধারণ করতে পারে, মনে রাখতে পারে এবং মনস্থর করতে পারে, তাহলে দেখা যাবে অতি সহজেই অর্থের সময় মূল্যের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা প্রথমে দিব পিভি, যেটিকে আমরা বলে প্রেজেন্ট ভ্যালু। এরপরে আমরা লিখব এফভি, যেটিকে আমরা বলে ফিউচার ভ্যালু। এন নাম্বার অফ ইয়ার। এরপরে আর অথবা আই অথবা কে। তোমরা লক্ষ্য করে দেখবা প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন বই পুস্তকে এই সুদের হারকে কখনো আই, কখনো আর, কখনো বা কে দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে, যার জন্য আমি তিনটি লিখে দিলাম। রেট অফ ইন্টারেস্ট, এরপরে এম মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই এম আমাদের লাগবে কিনা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেটা অঙ্কের স্বার্থে। কখন আমরা একটু পরে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো প্রিয় শিক্ষার্থী। এরপরে আছে আমাদের এ, যেটিকে আমরা বললাম অ্যানুইটি। এখন বাংলা যদি লিখি আমরা, তাহলে আমরা বলতে পারবো প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু, যেটিকে আমরা বলে ভবিষ্যৎ মূল্য, নাম্বার ইয়ার বছর বা বর্ষ, রেট অফ ইন্টারেস্ট সুদের হার, মাল্টিপ্লিকেশন অর্থাৎ হলো বহুমুখীকরণ, এটাকে আমরা সংক্ষেপে বলি বছরে একাধিকবার সুদ বা কিস্তি প্রদান, সুদ বা কিস্তি প্রদান। অ্যানুইটি বার্ষিক ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা বোর্ডে কিছু বিষয় লিপিবদ্ধ করেছি। একটি হলো প্রেজেন্ট ভ্যালু, আরেকটি হলো ফিউচার ভ্যালু, নাম্বার অফ ইয়ার্স সুদের হার, যেটিকে আমরা আর অথবা আই অথবা কে যে কোনো একটি দ্বারা ইন্ডিকেট করব, মাল্টিপ্লিকেশন বহুবিধকরণ বা বছরে একাধিকবার সুদ বা কিস্তি যদি প্রদান করা হয় তবে কেবলমাত্র এম আসবে। অ্যানুইটি বার্ষিক ভিত্তি। বা এখন প্রশ্নটা হলো, আমরা অঙ্ক টাইম ভ্যালু অফ মানি করতে যাচ্ছি, এটিকে যদি আমরা সংক্ষেপে এখন লিখতে চাই যে টাইম ভ্যালু অফ মানি, লক্ষ্য করে দেখো আমরা পেলাম পিভি, পেলাম এফভি, পেলাম এন, পেলাম আর, পেলাম
এ, আরেকটি পেলাম আমরা এম। এখন আমরা যদি এমটাকে এখন কনসিডার না করে থাকি, অর্থাৎ এম কে যদি আমরা এখন বিবেচনা না করে থাকি, তাহলে লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমার বোর্ডে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, নাম্বার অফ ইয়ার্স, সুদের হার এবং অ্যানুইটি। আমরা এইটাকে একটু চেঞ্জ করে যদি দিই, তাহলে আমরা অ্যানুইটিকে আগে দিলাম আর এবং এনটাকে আমরা পরে ধারণ করলাম। লক্ষ্য করতে হবে বর্তমান মূল্য মানে টাকা দ্বারা প্রকাশ করা হয়, টাকার পরিমাণ। ফিউচার ভ্যালু দ্বারাও টাকার পরিমাণ আমরা নির্ধারণ করি, এ দ্বারাও আমরা টাকার পরিমাণ নির্ধারণ করে থাকি। তাহলে যেটি পেলাম প্রিয় শিক্ষার্থী, পিভি, এফভি এবং এ তিনটি দ্বারাই আমরা টাকার পরিমাণকে ইন্ডিকেট করে থাকি, আর আর দ্বারা আমরা সুদের হারকে ইন্ডিকেট করে থাকি, এন দ্বারা আমরা বছরকে ইন্ডিকেট করে থাকি। এখন আমার মূল প্রশ্নটি হলো, অঙ্কে টাকার পরিমাণ কয়টি আছে? আমাদের তিনটি আছে। তিনটি টাকার পরিমাণ আছে। আমাকে লক্ষ্য রাখতে হবে এই তিনটির মধ্যে যে কোনো একটি টাকার পরিমাণ দেওয়া থাকবে, অর্থাৎ হয় প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, অথবা ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, অথবা অ্যানুইটি দেওয়া থাকবে। আর সাধারণত আর আর এন এটি সাধারণত দেওয়া থাকে। যদি না থাকে সেটি আমরা বের করব। তাহলে আমাদের অঙ্ক শিখার আগে আমি অঙ্ক কি শিখতে চাই? আমি বর্তমান মূল্য বের করতে চাই, না ফিউচার ভ্যালু বের করতে চাই, না অ্যানুইটি বের করতে চাই? ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক অফ স্টুডেন্টস। একজন শিক্ষার্থীর প্রথম কাজটি হলো অঙ্কটি ভালোভাবে পড়ে অনুধাবন করতে হবে আগে অঙ্কে কি দেওয়া আছে। অর্থাৎ হয় প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, অথবা ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, অথবা অ্যানুইটি দেওয়া থাকবে। এমনটি কখনো হবে না প্রিয় শিক্ষার্থী যে তিনটির একটিও নেই, এমনটি হবে না। ভালো করে মনে রাখতে হবে তিনটির যে কোনো একটি দেওয়া থাকবে। অর্থাৎ তাহলে কি দেওয়া থাকবে? হয় প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে, অথবা ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, অথবা অ্যানুইটি দেওয়া থাকবে। আর এন আর আর সাধারণত, অর্থাৎ সুদের হার এবং সময়, এর দুটি সাধারণত অঙ্কে দেওয়া থাকে। তাহলে এই তিনটার মধ্যে যেটি থাকবে, যেটি দেওয়াই আছে অঙ্কে, আমরা ধরে নিতে পারি যে সেটি আর করতে হবে না। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। অঙ্ক যখন করতে শুরু করব তখন আমরা আরো বুঝতে পারবো। আমি কি বললাম? যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে হয় ফিউচার ভ্যালু অথবা অ্যানুইটি, যে কোনো একটি আমাদেরকে বের করতে হবে। আমি ভালো করে বললাম, যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমাকে প্রশ্নে হয় ফিউচার ভ্যালু বের করতে হবে অথবা অ্যানুইটি বের করতে হবে, অথবা অঙ্কে যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাকে হয় প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে অথবা অ্যানুইটি বের করতে হবে। ঠিক একই ভাবে যদি অ্যানুইটির পরিমাণ দেওয়া থাকে তাহলে আমাদেরকে হয় প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে অথবা ফিউচার ভ্যালু বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা জানতে চাই, বুঝতে চাই যে আমাদের অনেকের যে প্রবলেমটা হয়ে থাকে যে আমরা অঙ্ক পড়ে মুখস্থ করে অঙ্ক তৈরি করতে যাই এবং এর বৈসাদৃশ্য কোনো তথ্য যদি আমরা অঙ্কে সেট করি তাহলে দেখা যায় অনেক শিক্ষার্থীর পক্ষে সেটি করা সম্ভব হয় না। কারণ একটাই, সে কারণটি হলো যে অঙ্ক সম্পর্কে ভালোভাবে অনুধাবন না করা। তাহলে আমাদের প্রথম যে কাজটি, সে কাজটি হলো একটি অঙ্ক, অর্থের সময় মূল্যের একটি অঙ্ক আমরা পড়ব। পড়ার পরে আমরা লক্ষ্য করব যে সেখানে কি দেওয়া আছে। যে টাকার পরিমাণটা দেওয়া আছে সেটাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। হয় দেওয়া থাকবে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, অথবা দেওয়া থাকবে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির মূল্য। তাহলে প্রশ্নটা হলো তিনটার মধ্যে যেটি দেওয়া থাকবে সেটি আর আমাকে বের করতে হবে না, বাকি বের করতে হবে অপর যে দুটি থাকলো যে কোনো একটি। এখন আমরা এইগুলো যদি মিশে দিয়ে কিছু তথ্য যদি উপস্থাপন করি তোমাদের সামনে, একটি অঙ্ক আমরা লিখব, তার আগে একটু ফর্মুলা গুলো লিখে নেব। আমরা
বর্তমান মূল্যের কিছু ফর্মুলা দিয়ে রেখেছি, কিন্তু সেগুলো নিয়ে আমরা আগেই একটু কাজ করব। আমরা লিখলাম প্রেজেন্ট ভ্যালু, ডান পারে গিয়ে লিখলাম আমরা ফিউচার ভ্যালু। এক নাম্বার ফর্মুলা যদি দিই সিম্পল প্রেজেন্ট ভ্যালু, সেটাকে আমরা বলবো এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার এন। ওই পারেও যেটি করব আমরা এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তোমরা লক্ষ্য করে দেখো, একটিকে আমরা অপরটিতে রূপান্তর করতে পারি। কেমন করে বের করতে পারি? তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে প্রেজেন্ট ভ্যালুর আমরা ফর্মুলা দিয়েছি, ভবিষ্যৎ মূল্যকে 1 প্লাস আর পাওয়ার এন দ্বারা ভাগ করতে হবে। এটিকে যদি আমি ফিউচার ভ্যালুতে রূপান্তর করি, তাহলে যেটি পাই, ফিউচার ভ্যালু চলে গেল, বজ্র গুণন করে আমরা পেলাম পিভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আমি খুব সংক্ষেপে দুটোরই তিনটে করে ফর্মুলা দিব, এবং দুটো তিনটে 6টা ফর্মুলা যদি আমরা মুখস্থ করি, তাহলে গোটা বইয়ের সমস্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। নাম্বার 2, যেটিকে আমরা বলি পিভিএ, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, অর্থাৎ অঙ্কে যদি অ্যানুইটির মান দেওয়া থাকে, তার ভিত্তিতে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তাহলে ফর্মুলাটা হলো এ গুণ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইডেড বাই আর। তোমরা অঙ্কে লক্ষ্য করে দেখবে কখনো কখনো এই আরটা এর নিচেও দেওয়া আছে। তোমরা চাইলে এখানে সেট করতে পারো অথবা এখানেও সেট করতে পারো, নো প্রবলেম। 2 নম্বরে যদি আমি এফভিএ করি, অর্থাৎ হলো অ্যানুইটির ফিউচার ভ্যালু বের করি, তাহলে এ গণিত 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। একইভাবে যেটি বললাম, এই আরটাকে তুমি এর নিচেও সেট আপ করতে পারো। নাম্বার 3, পিভিএ ডিউ এ গণিত 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইডেড বাই আর গণিত 1 প্লাস আর। আমি আগে লিখিনি, তারপরে আলোচনা করি তোমাদের সাথে। এফভিএ ডিউ এ গুণ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে প্রেজেন্ট ভ্যালু 3টি ফর্মুলা লিখে নিলাম এবং ফিউচার ভ্যালুরও 3টি ফর্মুলা আমরা লিখে নিলাম, কিন্তু তার আগে আমরা যেটি আলোচনা করেছি সেটি হলো যে গোটা চ্যাপ্টারে 5-6টা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। একটি হলো এফভি, আরেকটি হলো এফভি, পিভি, এফভি, এ, এন এবং আর। মনে আছে নিঃসন্দেহে? তোমরা পুরো 6টা ফর্মুলাতে যদি খুঁজে দেখো, তাহলে এর বাহিরে কিছু নেই, এর বাহিরে কোনো কিছু নেই। অর্থাৎ লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যখন প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তার মানে ফিউচার ভ্যালু দেওয়া থাকবে। অপরদিকে আমি যখন ফিউচার ভ্যালু বের করতে চাই, তখন প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে। আমি শুরুতে যে কথাটি বলেছি, আমাকে আগে লক্ষ্য করতে হবে অঙ্কে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না ফিউচার ভ্যালু দেওয়া আছে না অ্যানুইটি দেওয়া আছে। আমরা এটিকে বলা হয় সিম্পল প্রেজেন্ট ভ্যালু, এবং ফিউচার ভ্যালুর 1 নম্বরে যে ফর্মুলা, সেটিকে বলা হয় সিম্পল ফিউচার ভ্যালুর ফর্মুলা। অর্থাৎ কেবলমাত্র বর্তমান মূল্য থাকলে ভবিষ্যৎ মূল্য বের করা, অপরদিকে ভবিষ্যৎ মূল্য থাকলে বর্তমান মূল্য বের করা। এবং আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, তাহলে দেখো 3টি উপাদান লাগে, একটি ফিউচার ভ্যালু, একটি আর, আরেকটি এন। অর্থাৎ এন হলো ফর্মুলার 1, 1 হলো ফর্মুলা থেকে আসছে। কয়টা জিনিস লাগবে? পিভি, এফভি, আর এবং এন। অর্থাৎ পিভি দেওয়া আছে, সেক্ষেত্রে আমার বের করতে হবে। এফভি দেওয়া আছে, আমি কি করবো? পিভি। তাহলে আমার এফভি লাগবে, আর লাগবে, এন লাগবে। 3টি উপাদান থাকলে আমি বের করতে পারবো প্রেজেন্ট ভ্যালু। একইভাবে যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ভ্যালু, আর এবং এন, এই 3টি উপাদান যদি দেওয়া থাকে, তাহলে আমি পাবো ফিউচার ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এটাকে অমিট করে দিই,
তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, এটাকে আমি অ্যানুইটিকে অমিট করে দিয়েছি। তাহলে কি থাকলো আমাদের? পিভি আছে, এফভি আছে, এন আছে, আর আছে। এইখানে চাইলে আমি সবই বের করতে পারবো। অর্থাৎ আমি পিভি যদি বের করতে চাই তাহলে এই অবশিষ্ট তিনটি দেওয়া থাকতে হবে আমাকে। অর্থাৎ এফভি, এন এবং আর যদি থাকে তাহলে আমি সিম্পল পিভি বের করতে পারবো। একইভাবে যদি পিভি অঙ্কে দেওয়া থাকে, পিভি, এন এবং আর যদি দেওয়া থাকে তাহলে আমি এফভি বের করতে পারবো। আবার যদি এমন দেওয়া থাকে পিভি, এফভি আছে, এন আছে, কি নাই? আর নাই। তখন প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালুর যে কোনো একটি ফর্মুলা বের করে আমি আর এর মান বের করতে পারবো। অপরদিকে পিভি, এফভি এবং আর আছে, কিন্তু কি নাই অঙ্কে? এন নাই। সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট ভ্যালু অথবা সিম্পল ফিউচার ভ্যালু, হোয়াট এভার ইউ লাইক, যে কোনো একটি মান বের করে একটি দিয়ে আমি এন অথবা আর যেটি চাইবো সেটি বের করতে পারবো। অর্থাৎ অঙ্কে যদি কেবলমাত্র 4টি উপাদান থাকে, প্রিয় শিক্ষার্থী ভালো করে মনে রাখতে হবে, কয়টি উপাদান? এই 4টি উপাদান যদি অঙ্কে দেওয়া থাকে তখন তাকে বলা হয় সিম্পল। সেই সিম্পলটা কি? সেই সিম্পলটা হতে পারে সিম্পল প্রেজেন্ট ভ্যালু অথবা সেটি হতে পারে সিম্পল ফিউচার ভ্যালু, এবং সেটি ডিপেন্ডস করবে কার উপরে? অঙ্কে যে তথ্য দেওয়া থাকবে সে অঙ্কে কি মানটা কি প্রেজেন্ট ভ্যালুর মান না ফিউচার ভ্যালুর মান, তার উপর ভিত্তি করে। আমরা ছোট্ট একটি উদাহরণের যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা এই একটি একটি করে ফর্মুলা মনে রাখতে হবে। আমি প্রত্যেকটা ফর্মুলা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং প্রত্যেকটা ফর্মুলার স্পেসিফিক এক বা একাধিক উদাহরণ তোমাদের সামনে সেট আপ করবো, যেটি দেখে তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারো যে অঙ্ক কত সহজ। আমরা একটা উদাহরণ যদি লিখি, মনে করো আজ থেকে 10 বছর পর 1 লক্ষ টাকা পাওয়া যাবে সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12%। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অঙ্ক সেট করেছি। আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো যারা ক্লাসকে অবজার্ভ করছো এখন এই মুহূর্তে বা ক্লাস তোমরা দেখছো, প্রথম কাজটি হলো তাড়াহুড়া না করে অঙ্কটাকে সুন্দরভাবে আগে পড়াশোনা পড়ো, পরে তারপরে অনুধাবন করতে চেষ্টা করো যে এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না ফিউচার ভ্যালু দেওয়া আছে। সেটি আগে এখানে আমরা অঙ্কটা পড়ে যা যা পাবো তার ডাইন পার্শ্বে আগে লিখে নিব। আমি বলেছি অঙ্কে একটি টাকার পরিমাণ দেওয়া থাকবে, সেই টাকা হয় প্রেজেন্ট ভ্যালু হবে, না হলে ফিউচার ভ্যালু হবে, অথবা সেটি অ্যানুইটি হবে। তাহলে আমাদের প্রথম কাজটি হলো যে টাকার পরিমাণটা যেটি দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে কত টাকা? আমার 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা কি হবে? হয় প্রেজেন্ট ভ্যালু হবে, না হলে ফিউচার ভ্যালু হবে, না হলে এ বা অ্যানুইটি হবে। এখন অঙ্কটা যদি পড়ি, আজ থেকে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে? 1 লক্ষ টাকা পাওয়া যাবে। 1 লক্ষ টাকা কি বর্তমানে পাওয়া যাবে না ভবিষ্যতে পাওয়া যাবে? ভবিষ্যতে পাওয়া যাবে। কত বছর পরে? 10 বছর পরে। তাহলে নিঃসন্দেহে এটি আমরা বুঝতে পারবো এটি হলো আমাদের ফিউচার ভ্যালু। অর্থাৎ অঙ্কে আমাদের ফিউচার ভ্যালুর পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ টাকা। সময়কাল যদি তোমরা লক্ষ্য করে দেখো, সময়কাল একটি দেওয়া আছে, অর্থাৎ এন এর পরিমাণ দেওয়া আছে আমার 10 বছর। আর সুদের হার যেটিকে আর দ্বারা ইন্ডিকেট করি সেটি হলো আমাদের 12% আর 0.12। তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে অঙ্কগুলো যখন আমরা করব তখন বাংলায় না করে পারতপক্ষে সেটিকে ইংরেজিতে করব। অর্থাৎ হলো 1 লাখ টাকাকে আমরা লিখে নিলাম 1 লাখ, বাংলায় করলে কোনো সমস্যা নেই। এন হলো 10, সুদের হার হলো 0.12,
0.12। এখন লক্ষ্য করতে হবে আমার কি কি দেওয়া আছে। এফভি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে আজ থেকে 10 বছর পরে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12%। বর্তমানে কত টাকা জমা করতে হবে? অর্থাৎ অঙ্কে যেটি চাচ্ছে সেটি প্রেজেন্ট ভ্যালু চাচ্ছে, যে বর্তমানে কত টাকা জমা করতে হবে। প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা যদি অঙ্কের ফর্মুলার দিকে আবার লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট ভ্যালু চাচ্ছে, আমার কোনো আপত্তি নেই। প্রেজেন্ট ভ্যালুর কয়টি ফর্মুলা আমরা দিয়ে রেখেছি? 3টি। একটা সিম্পল প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, একটা অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা, আরেকটি হলো অ্যানুইটি ডিউ এর প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এখন একজন শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগতেই পারে, আমি 1 নাম্বার ফর্মুলা ইউজ করব, না 2 নাম্বার ফর্মুলা ইউজ করব, না 3 নাম্বার ফর্মুলা ইউজ করব? এখন এই ফর্মুলা ইউজ করার আগে আমাকে লক্ষ্য করতে হবে যে অঙ্কে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আমার এফভি, দেওয়া আছে এন, দেওয়া আছে আর। আমি মনে করো সিম্পলে না যায় 3 নাম্বারই যদি মনে করি, কারো প্রশ্ন তো জাগতেই পারে যে আমি 3 নাম্বার ফর্মুলাটাকে ইউজ করব। 3 নাম্বার ফর্মুলা করতে গেলে আমার কি লাগবে? এ লাগবে। অঙ্কের মান কি এর কোথাও দেওয়া আছে? নেই। সুতরাং 3 নাম্বার ফর্মুলা এবং 2 নাম্বার ফর্মুলা আমি চাইলেও করতে পারবো না। কেন পারবো না? কারণ অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু বের করতে লাগলেই প্রথম শর্ত হলো, ভালো করে একটু মনে রাখতে হবে, অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু বের করো অথবা ফিউচার ভ্যালু বের করো, যেটি বের করো না কেন আমার এ লাগবে, কিন্তু কোনোটাই নেই, অর্থাৎ এর মান দেওয়া নেই। সুতরাং 2 আর 3 এর ফর্মুলা আমরা বাদ দিলাম, চলে গেলাম 1 নাম্বার। 1 নাম্বারে যদি যাই সেটি আবার মিলে কিনা লক্ষ্য করতে হবে। আমার কি লাগবে? এফভি লাগবে, এফভির মান দেওয়া আছে। আর লাগবে, আর এর মান দেওয়া আছে। এন লাগবে, এন এর মানটিও দেওয়া আছে। সুতরাং আমরা এখন যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? 1 নাম্বার ফর্মুলা। 1 নাম্বার ফর্মুলা যেটি আমরা রেখেছি, পিভি ইজ ইকুয়াল টু এফভি ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার এন, বা পিভি সমান এফভির মান দেওয়া আছে আমার 1 লক্ষ টাকা, 1 প্লাস 0.12 পাওয়ার 10। আমরা যে অঙ্ক কাজটি করব সেটি হলো আমরা একবারেই অঙ্কটা করে নিব, অর্থাৎ হলো আমরা সংক্ষেপে না করে একবারে সংক্ষেপে অঙ্কের উত্তরটা করে নিব ক্যালকুলেটর সেট আপ করে, যে 1 লাখ ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 10 ইজিক্যাল টু, যদি আমরা করি 32,197 টাকা, 32,197 টাকা 32 পয়সা। অর্থাৎ হলো আমি যদি আজকে, ভালো করে একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি যদি আজকে এই 32,197 টাকায় 32 পয়সা যদি ব্যাংকে জমা করি 10% সুদের হারে, 12% সুদের হারে 10 বছর পরে আমি 1 লক্ষ টাকা পেয়ে যাব। আমার মনে হয় যে প্রেজেন্ট ভ্যালু, সিম্পল প্রেজেন্ট ভ্যালু নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। যদি থাকে আমরা ক্লাস শেষে আবার এটি নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো শেষের কয়েক মিনিট। তো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা আমরা জানতে চাই, এখানে অঙ্কে যেটা স্লাইড সিএফ দেওয়া আছে, ক্যাশ ফ্লোর পরিবর্তে তোমরা ফিউচার ভ্যালু ইউজ করতে পারো, নো প্রবলেম। তাহলে প্রেজেন্ট ভ্যালু আমরা শিখলাম, এখন পাশাপাশি ফিউচার ভ্যালুর আরেকটা ফর্মুলা আমরা, অর্থাৎ অঙ্কের প্রয়োগ দেখবো যে কিভাবে করতে হয়। আরেকটি উদাহরণ দিব আমরা। আরেকটু উদাহরণ দেব প্রিয় শিক্ষার্থী। আজকে সোনালী ব্যাংকে 20,000 টাকা
জমা করলে 15 বছর পর 10% চক্রবৃদ্ধি সুদের হারে মোট কত টাকা পাওয়া যাবে? প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অঙ্ক সেট করেছি, সবগুলোই অল আর ইমাজিনারি প্রবলেম। অর্থাৎ অঙ্ক যদি জানা যায় সেটি বই থেকে করতে হবে এমনটি না, যে কোনো ভাবেই আমরা অঙ্ক করতে পারি। আজকে সোনালী ব্যাংকে যদি 20,000 টাকা জমা দেয় বা জমা করলে 15 বছর পর 10% চক্রবৃদ্ধি সুদের হারে মোট কত টাকা পাওয়া যাবে? এখন লক্ষ্য করতে হবে, একজন শিক্ষার্থী মনেই করতে পারে স্যার অঙ্ক তো খুব সিম্পল, আমি খুব দ্রুত তার সহিত অঙ্কটা করে নিতে পারি। আপত্তি নেই, একটা সময় সাথে সেটি হয়ে যাবে। তো প্রথম শর্তটি হলো, বা অঙ্ক শেখার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে যেটি আমি বারবার বলার চেষ্টা করছি সেটি হলো যে অঙ্কে কি কি তথ্য দেওয়া আছে সেগুলোকে আগে লিপিবদ্ধ করতে হবে, এবং এটি হলো একজন গুণগত বা ভালো শিক্ষার্থীর ক্রাইটেরিয়া। এখন তাহলে আমার কি কি দেওয়া আছে? আমি বলেছি একটা টাকার পরিমাণ দেওয়া থাকবে, সেই টাকার পরিমাণ দেওয়া আছে আমার 20,000 টাকা, এবং সেই 20,000 টাকা এবং এই টাকাটা হয় হবে প্রেজেন্ট ভ্যালু, অথবা হবে ফিউচার ভ্যালু, অথবা হবে এ বা বার্ষিক ভিত্তি। তাহলে সোনালী ব্যাংকে কবে জমা করেছে সেটা আজকে বা বর্তমানে জমা করেছে, তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারতেছো এটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে গেলাম কত টাকা? 20,000 টাকা। আমরা বছর কত পেয়েছি? 15 বছর পেয়েছি আমরা। যেহেতু বাংলায় আছে এটা আমরা বাংলায় করি, আগেরটা ইংরেজি করলাম। আর আর বা সুদের হার কত দেওয়া আছে? 0.010, অর্থাৎ হলো 10%। এই সুদের হারকে যদি পয়েন্টে নিয়ে আসতে তোমাদের প্রবলেম হয়, খুব সিম্পল, 10 থাকলে পার্সেন্টেজ মানে 100, 10কে 100 দ্বারা ভাগ করবে, 12 যদি থাকে 12কে 100 দ্বারা ভাগ করবে, 5 যদি থাকে 5কেও 100 দ্বারা ভাগ করবে। এটি হলো গাণিতিক ফর্মুলা। আর যদি আমি মনে করি স্যার একেবারে সংক্ষেপে জানতে চাই, তাহলে যে সুদের হার যদি 2 ডিজিট হয়, কত বললাম? 2 ডিজিট, অর্থাৎ হলো 10 বা 10-এর উপরে, তাহলে পয়েন্টের পরে ওই দুটো সংখ্যা লিখে দিলেই হবে। আর যদি সিঙ্গেল ডিজিট হয়, তাহলে দশমিকের পরে একটি শূন্য, তারপরে ওই সংখ্যাটা লিখলেই সেটি হয়ে যাবে সুদের হার। এখন প্রশ্নটা হলো, আমার পিভি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে চাচ্ছেটা কি? প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে? প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে 15 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তার মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে, যে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে। অর্থাৎ আগের অঙ্কে এফভি দেওয়া ছিল, আমরা প্রেজেন্ট ভ্যালু বের করেছি, আর এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু আছে, আমরা ফিউচার ভ্যালু বের করব। প্রিয় শিক্ষার্থী, এখন ফিউচার ভ্যালু বের করার যে ফর্মুলা, আমরা কয়টা ফর্মুলা দিয়েছি? 3টি ফর্মুলা দিয়েছি। তোমার মনে রাখতেই পারে যে আমরা কোন নাম্বার ফর্মুলা ফেলবো। লক্ষ্য করতে হবে 2 নাম্বার আর 3 নাম্বার ফর্মুলা করতে গেলে আমার অ্যানুইটি লাগবে। অ্যানুইটি অঙ্কে দেওয়া নেই, তো সুতরাং অ্যানুইটির ফর্মুলা আমরা করতে পারবো না। তখন আমাকে করতে হবে কি? 1 নাম্বার। 1 নাম্বারের যে ফর্মুলা আমরা জানি সেটি হলো আমাদের FB হলো PV ইন্টু 1 প্লাস আর পাওয়ার n। PV হলো আমার 20,000 টাকা গণিত 1 প্লাস আর এর মান হচ্ছে পাওয়ার 15। এখন যেটি আমরা করব, ক্যালকুলেটরে যেটি করব সেটি লিখে নিব 20,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 15। আমরা পেয়ে গেলাম 83,544.96, অর্থাৎ 83,544.96 টাকা, বা এটাকে আমরা লিখতে পারি 83,545 টাকা প্রায়। তবে
প্রকৃত যে উত্তর আসবে সেটি লিখে দেওয়াটাই বেটার। আমাদের যে প্রকৃত উত্তর, অর্থাৎ আমরা উত্তর লেখার সময় ৮৩,৫৪৪.৯৬ যেটা, সেটিও আমরা লিখতে পারি, অথবা এটিকেও প্রায় লিখতে পারি, তবে আগেরটাই আমরা লিখব। লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্ট ভ্যালু দেয়া ফিউচার ভ্যালু বের করলাম, আর ফিউচার ভ্যালু থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। প্রশ্নটা হলো আমাদের অঙ্কে সঠিক হলো কিনা, চাইলে এটাকে আমরা আবার প্রেজেন্ট ভ্যালুতে রূপান্তর করতে পারি। শুধু ফিউচার ভ্যালু কত টাকা পেয়েছি আমরা লক্ষ্য করতে হবে। ফিউচার ভ্যালু পেয়েছি আমরা ৮৩,৫৪৪.৯৬, আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি এখন কি দিয়ে দিই, হোয়াট দিয়ে দিই, তাহলে দেখো আমরা অঙ্ক যে করলাম সেটা সঠিক করলাম কিনা সেটি একটু জেনে নেব আমরা। তাহলে প্রেজেন্ট ভ্যালুর যে একটু আগে আমরা করলাম, FB ডিভাইড বাই 1 প্লাস R পাওয়ার n, যেখানে FB এর মান হলো ৮৩,৫৪৪.৯৬ পাওয়ার 15। আমরা এখন যদি ক্যালকুলেটরে এটা ইউজ করে দিই, তাহলে দেখো দেখতে পাবো আমরা ৮৩,৫৪৪.৯৬ ভাগ 1 পাওয়ার 15, 20,০০০ টাকা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ হলো, দেখো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ চাইলে আমরা প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালুতে যেতে পারি, ফিউচার ভ্যালু থেকে আবার প্রেজেন্ট ভ্যালুতে টার্ন করে চলে আসতে পারি। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ভ্যালু এবং সিম্পল ফিউচার ভ্যালুর মধ্যে আমরা আজকে অবস্থান করছি। এখন আমরা নতুন কিছু বিষয় নিয়ে শিখব। সেটি হলো যে আমরা এম এর ব্যবহার এখন শিখলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ভ্যালুর মান বের করতে শিখলাম, সিম্পল ফিউচার ভ্যালুর মান বের করতে শিখলাম। এখন আমরা যেটি শিখব সেটি হলো এম এর মান যদি থাকে তাহলে কিভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানব। আমরা আরেকটি উদাহরণ দিব। বর্তমানে জনতা ব্যাংকে ৳১০,০০০ 10% সুদের হারে 10 বছরের জন্য জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে? উল্লেখ্য সুদের হার নাম্বার ক, বার্ষিক খ, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক, দৈনিক। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করতে হবে আমরা সিম্পল থেকে একটু সিম্পলের মধ্যে আছি, কেবলমাত্র সুদের হারটাকে আমরা বছরে একাধিকবার দেখানোর চেষ্টা করেছি, তাহলে আমাদের অঙ্কের কি প্রয়োগ আসবে। আমরা বারবার বলার যেটা চেষ্টা করি সেটি হলো কেবলমাত্র ভালো করে মনে রাখতে হবে, কেবলমাত্র সুদের হার বলতে আমরা বার্ষিক বোঝাই। সুদের হার যদি বছরে একাধিকবার গণনা করা হয় অথবা একাধিকবার কিস্তি যদি প্রদান করা হয়, তবে কেবলমাত্র এম এর মান আসবে। এখন কখনো যদি এমনটি হয় যে সুদের হারও একাধিকবার আছে
কিস্তির পরিমাণও বছরে একাধিকবার আছে, তখন প্রশ্ন আসে এম কি দুইবার ব্যবহার হবে? নো, জাস্ট ফর ওয়ান টাইম। অর্থাৎ সুদের হার এবং কিস্তি বছরে যদি একাধিকবার গণনা করা হয় তবে গা কেবলমাত্র এম এর ব্যবহার হবে। প্রশ্নটা আসলে এম কি করতে হবে? এখন এম এর অন্য কোনো কাজ নেই। অঙ্কের যেখানে যেখানে, ভালো করে মনে রাখতে হবে, অঙ্কের যেখানে যেখানে সুদের হার থাকবে সেখানে আমরা সুদের হারকে এম দ্বারা ভাগ করব এবং এন কে এম দ্বারা গুণ করব। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থী, সুদের হার এবং এন এর ক্ষেত্রে অর্থাৎ হলো অঙ্কে এম যদি থাকে, আমি আবার লিখে দিচ্ছি, অঙ্কে এম থাকলে এই কাজটুকু করতে হবে আমাদের। অর্থাৎ অঙ্কের যেখানে যেখানে আর থাকবে তার নিচে এম দ্বারা ভাগ করব এবং যেখানে যেখানে অঙ্কে এন থাকবে সেই এন কে আমরা এম দ্বারা গুণ করব। এখন এছাড়া এম এর আর কোনো কাজ নেই, এম এর স্পেসিফিক কোনো কাজ নেই। এম এর কাজটা হলো শুধু মাল্টিপ্লিকেশন অর্থাৎ বহুবিধকরণ, সেটা আর কে ভাঙ্গানো এবং এন কে বর্ধিত করা। এখন আমরা যদি অঙ্কে যাই, লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, অঙ্কে যদি যাই, এখন আর এর মান বা এম এর মান ব্যবহার করার পূর্বে আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে অঙ্কে কি কি তথ্য দেওয়া আছে সেটিকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। অঙ্কে কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী? বর্তমানে 10,000 টাকা জমা দিবে, সুদের হার 10% এবং মেয়াদ কাল হলো 10 বছর। তাহলে টাকা দেওয়া আছে আমাদের 10,000 টাকা, যেটিকে আমরা বলি পিভি, মেয়াদ কাল আছে 10, আর দেওয়া আছে আমার 10%। কি করতে হবে? অঙ্কে প্রশ্ন কি করতে হবে? প্রশ্ন করতে হবে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। FV is equal to what? FV is equal to what? এবং এম এর মান লক্ষ্য করতে হবে, বছরের সুদের হার যখন একবার দেওয়া হয় তখন এম এর মান হয় 1। এই জন্য বার্ষিকের ক্ষেত্রে এম এর মান দেওয়া না দেওয়া দুটোই সমান কথা। অর্ধবার্ষিক মানে বছরে কয় ভাগে ভাগ করি আমরা? বছরে 2 ভাগ, তখন এম এর মান হবে 2। ত্রৈমাসিক মানে 3টা, অর্থাৎ হলো 3 দ্বারা যদি আমরা বছরকে এখন ভাগ করি তখন পাবো 4টা, অর্থাৎ কোয়ার্টারলি। ত্রৈমাসিক মানে কোয়ার্টারলি, বছরে 4 বার পাবো আমরা 4। মাসিক মানে কত মাসে এক বছর? 12 মাসে, তাহলে পাবো আমরা 12। সাপ্তাহিক মানে কত সপ্তাহে এক বছর? প্রিয় শিক্ষার্থী আমরা জানি 52 সপ্তাহ, তখন এম এর মান আসবে 52। এবং দৈনিকের ক্ষেত্রে আমরা জানি 360 দিন অথবা 365 দিনে এক বছর হয়। আমরা ন্যাচারালি জানি যে 300 ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী 365 দিন সমান এক বছর, বাট ইন কেস অফ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট সাধারণত এই ইয়ার ইজ ইকুয়াল টু 360 ডে ধরা হয়, অর্থাৎ এক বছর সমান 360 দিন ধরা হয়। প্রশ্নটা আসে যে কেউ যদি 365 দিন ধরে অঙ্ক করে তারটাও ভুল যাবে না। 360 ধরো, 65 ধরো, অঙ্কে যদি স্পেসিফিক বলা না থাকে তাহলে তোমরা 360 ধরতে পারো, 365ও ধরো। আমরা 365 ধরলাম, কোনো প্রশ্ন নেই। এখন এই এম এর কাজটা কি শিখলাম আমরা প্রিয় শিক্ষার্থী? যেখানে যেখানে আর আছে তার নিচে হবে এম, আর যেখানে এন আছে তার সাথে গুণ হয়ে যাবে এম। আমরা কয়ের ক্ষেত্রে যদি যাই, কয়ের যে উত্তর আমার কি চাচ্ছে? আমরা এফভি চাচ্ছি। এফভির উত্তর যেটি আমরা জানি, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। কয়ের ক্ষেত্রে যাচ্ছি, ক হচ্ছে 10,000 গুণ 1 প্লাস আর এর মান হচ্ছে 0.10 ভাগ হলো 1, অর্থাৎ হলো এম এর মান হলো বছরের ক্ষেত্রে 1, এই জন্য 1 দেওয়া না দেওয়া সমান কথা। তাহলে আমরা উত্তর কত পাবো? একটু যদি লক্ষ্য করি, আমরা পাওয়ার এন দিই নাই,
পাওয়ার হলো 10 গুণিত 1, তাহলে কত পাবো? 10ই পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী। এই জন্য বাৎসরিক হলে এম এর মান দেওয়ার দরকার হয় না। তাহলে আমরা কত পাবো? 10,000 গুণিত পাওয়ার 10, 25,937.42 টাকা। অর্থাৎ হলো আজকে যদি আমিও 20,000 টাকা জমা করি, তাহলে 10 বছর পরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে আমি 25,937 টাকা 42 পয়সা ফেরত পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ এটি হলো আমাদের বার্ষিকের ক্ষেত্রে অঙ্ক। বার্ষিক, তাহলে বার্ষিকের উত্তর আমরা কত পেলাম একটু লিখে রাখি তোমাদের সাথে। 25,937.42 টাকা পেয়ে গেছি। কার উত্তর? কয়ের উত্তর। আমরা ক্ষয়ের ক্ষেত্রে একটু যদি যাই, তাহলে ক্ষয়ের ক্ষেত্রে আমাদের যেটি আছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করতে হবে, একই ফর্মুলা, অর্থাৎ এফভি পিভি ইন্টু 1 প্লাস আর। এইখানে যেহেতু এম এর মান কত দেওয়া আছে, এম এর মানটাকে আমার জানতে হবে। এম এর মান কত? 2। তো এম এর ব্যবহার আমরা জানি, এম থাকলে আর ভাগ এম আর এন গুণিত এম, অর্থাৎ আর কে এম দ্বারা ভাগ করতে হবে, এন কে এম দ্বারা আমাকে গুণ করতে হবে। এখন যদি আমি মান বসাই, তাহলে আমার 10,000 টাকা গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 2। আমরা যেটি করব, আমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারি, অর্থাৎ 10.10 কে 2 দ্বারা ভাগ করলে 0.05 আছে। আমি এই কাজটুকু না করলেই পাই। কি করব একটু লক্ষ্য করে দেখো তোমরা, ক্যালকুলেটর আমার সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করা শিখো। অর্থাৎ আমরা প্রথমে লিখে নিলাম 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.10 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার। তুমি যদি মনে করো 10 আর গুণিত 2 একবারে 20 দিবা, তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। যদি মনে করো না ওটাই আমি সেট আপ করবো, তাহলে পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট 10 গুণিত 2 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাব 26,532.98 টাকা। আমার যখন অর্ধবার্ষিক, তখন উত্তর পেয়ে গেলাম আমি 26,532.98 টাকা। এটা গেল অর্ধবার্ষিকের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী। আমরা যদি গয়ের উত্তর করতে যাই, তাহলে গ আমাদের কি আছে একটু লক্ষ্য করো। গয়ে আমাদের যেটি দেওয়া আছে সেটি হলো ত্রৈমাসিক, একই ফর্মুলা, পিভি ইন্টু 1 আর এম এন গুণিত এম। আমরা পিভির মান জানি, যেটি পিভি হলো 10,000, এনও হলো 10, আর এর মানও 0.10। তাহলে 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ আর এর মান হলো 0.10 বা 0.10। এইখানে এম এর মান দেখো, ক্ষয়ের ক্ষেত্রে এম এর মান দিয়েছিলাম আমরা 2, কিন্তু এইখানে এম এর মান দিব আমরা কত? 4। পাওয়ার এন এর মান হলো 10 গুণিত 4। লক্ষ্য করতে হবে, আর কে যত দ্বারা ভাগ করতে হবে, এন কে ঠিক তত দ্বারা আমরা গুণ করে নিব। এখন এর উত্তর যদি আমরা করতে যাই, তাহলে 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ভাগ 4 ব্র্যাকেট ক্লোজ। পাওয়ার তোমরা চাইলে 4 × 10 = 40 একবারে লিখতে পারো, অথবা ফার্স্ট ব্র্যাকেট 10 গুণিত 4 দিয়েও লিখতে পারো। তাহলে আমাদের কত আসলো? 26,850.64 টাকা। 26,850.63 টাকা। এটা কার ক্ষেত্রে আসলো? আমার গয়ের ক্ষেত্রে আসলো। আমরা যদি ঘয়ের ক্ষেত্রে যাই, ফর্মুলাটা লিখে নেই।
ঘয়ের ক্ষেত্রে গেলে একই ফর্মুলা, পিভি 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এন গুণিত এম। পিভি 10,000, পরিবর্তন নেই, একেরও পরিবর্তন নেই, আর এরও পরিবর্তন নেই, শুধু পরিবর্তন আছে কার? এম এর। এখানে এম এর মান 12, যার জন্য 12 দ্বারা ভাগ করেছি এবং 12 দ্বারাই আমরা গুণ করেছি। তাহলে 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 120, 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস পয়েন্ট ভাগ 12 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 120, 27,070 যোগ 41, এই টাকা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ঘয়ের উত্তর পেলাম আমরা 27,070 টাকা 41 পয়সা। আমরা যদি এখন সাপ্তাহিকের অঙ্ক করতে যাই, অর্থাৎ ও নাম্বার পিভি ইন্টু এখানে পিভির মান আগে যে ছিল 10,000, 10,000 1 যোগ আর এর মান 10 ঠিকই আছে। এম এর মানে শুধু পরিবর্তন 52। তাহলে উত্তর কত আসবে? ঠিক একইভাবে 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ভাগ 52 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 520, 27,156.73 টাকা, অর্থাৎ 27,056.73 টাকা। আমরা সবশেষে 6 নাম্বারের অঙ্ক করব। এফবি হলো পিভি ইন্টু 1 প্লাস আর ভাগ এম পাওয়ার এন গুণিত এম, যেখানে পিভি হলো আমার 10,000, আর এর মান 10, এইখানে 365, 10 গুণিত 365। তাহলে আমরা যেটা সংক্ষেপে করব, 10,000 গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ভাগ 365 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট 10 গুণিত 365 ব্র্যাকেট ক্লোজ 27,179.09 টাকা। আমরা উত্তরটা লিখে নেই প্রিয় শিক্ষার্থী, আমাদের হয়ে গেছে 179.09 টাকা। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা ক থেকে ও পর্যন্ত সবগুলোরই সিম্পল ফিউচার ভ্যালু বের করেছি, কেবলমাত্র কার ব্যবহার করেছি? এম এর ব্যবহার করেছি, এবং যার ফলশ্রুতিতে যেটি হয়েছে আমাদের মানের দেখো পরিবর্তন হয়েছে আস্তে আস্তে। অর্থাৎ বার্ষিকের ক্ষেত্রে 25,937 প্লাস সামথিং, অর্ধবার্ষিকের ক্ষেত্রে সেটি হয়ে গেছে 26,532, ত্রৈমাসিকের ক্ষেত্রে সেটি আমরা পেয়ে গেছে 26,850, আমরা মাসিকের ক্ষেত্রে পেয়ে গেছি 27,070, সাপ্তাহিকের ক্ষেত্রে পেয়ে গেছি 27,156 টাকা, এবং দৈনিকের ক্ষেত্রে পেয়ে গেছি আমরা 27,179 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ যত বৃদ্ধি পাবে, টাকার ভবিষ্যৎ মূল্যের পরিমাণও ঠিক তত বৃদ্ধি পাবে। উল্টো আমরা বলতে পারি, চক্রবৃদ্ধি পরিমাণ যত বৃদ্ধি পাবে, বর্তমান মূল্যের পরিমাণ তত হ্রাস পাবে। অর্থাৎ হলো, এটিকে যদি আমি এই অঙ্কটাকেই তোমাদের একটা হোমওয়ার্ক যদি সেট আপ করে থাকি, এই 10,000 টাকাকে আমরা বর্তমান মূল্য না ধরে যদি ভবিষ্যৎ মূল্য ধরি, তোমাদের যে কাজটি আমি দিব,
এই 10,000 টাকা তোমরা ভবিষ্যৎ মূল্য ধারণ করো, সুদের হার এবং সব ঠিক থাকবে। অর্থাৎ অঙ্কটাকে যদি আমি এইভাবে সেট করে নিই তোমাদের কাছে এখন, যে আজ থেকে 10 বছর পর, আজ থেকে 10 বছর পর 10% সুদের হারে 30,000 টাকা পাওয়ার জন্য তোমাকে বর্তমানে কত টাকা জমা দিতে হবে? উল্লেখ্য সুদের হার যথাক্রমে বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের হোমওয়ার্ক। আমি তোমাদের হোমওয়ার্ক যেটি দিলাম সেটি কি হলো, ওই অঙ্কটাকে উল্টো দিয়ে আমার মতো করে সাজিয়ে একটু দিলাম, যে আজ থেকে 10 বছর পর 10%, এটাও একটু চেঞ্জ করে দিই। 10 বছরকে করে দিলাম 12 বছর এবং 10% কে করে দিলাম 15%। লক্ষ্য করে দেখো, আমরা সবই চেঞ্জ করে দিয়েছি। আজ থেকে 12 বছর পর 15% সুদের হারে 30,000 টাকা পাওয়ার জন্য বর্তমানে তোমাকে কত টাকা জমা দিতে হবে? উল্লেখ্য সুদের হার বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক, মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক। এই হোমওয়ার্কটা তোমরা করবা। আমরা অ্যানুইটিতে আজকে যেতে পারলাম না প্রিয় শিক্ষার্থী, কারণ অ্যানুইটিতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ 25 তারিখে অ্যানুইটি নিয়ে কথা বলবো এবং এই উত্তরটা যেন তোমাদের কাছে পাই। আমরা বর্তমান মূল্য নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, সে বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছি এবং বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সিম্পল যে বর্তমান অর্থাৎ ফিউচার ভ্যালু এন, আর এবং এম যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে সেই প্রক্রিয়াটা শিখলাম এবং হাতে কলমে শিখলাম। এবং তার প্রেক্ষিতে আমরা একটি তোমাদের হোমওয়ার্ক দিলাম। আশা করি আমরা হোমওয়ার্কটা সুন্দরভাবে করতে পারবো। এখন দেখবো আমরা যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো দেখেই আমরা আজকে আমাদের ক্লাসগুলো শেষ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু থেকে একটু দেখতে চাই। 83,545, ভেরি গুড। 44,000, তা ঠিকই আছে সবগুলো। 44.96, সাদিয়া সুলতানা, তারপরে মুনতাসির আলম, তারেক রানা চৌধুরী, নীলিমা, নীলা, ভেরি গুড। লাইলা তাসলিম নরিন। স্যার পরীক্ষাতে করার সময় সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখলে না, কোনো সমস্যা নেই। হোয়াট এভার ইউ লাইকস। স্যার যদি প্রায় না লিখে সমস্যা হবে, হ্যাঁ এক্স্যাক্টলি যেটা থাকবে সেটা লিখলে গেলে তোমাকে প্রায় লিখতে হবে না, কিন্তু পাশাপাশি উত্তর, যেমন 44.96 কে আমি যদি 45 লিখতে যাই তাহলে প্রায় লেখাটাই শ্রেয়। এরপরে আছে কি আরমান খান, ইংলিশ লিখলে আছে, ইংলিশ কোনো প্রবলেম নাই না। আরো নিচে নামও দেখি আর কি কি প্রশ্ন আছে, উত্তর দিয়ে রাখছে শাকিল ছেলে মেয়েরা। সবার নাম বলতে পারতেছি না। ভেরি গুড। ক খ গ সবগুলোর উত্তর পর্যায়ক্রমে তোমরা লিখেছো। লাইলা তাসনিম দেখলাম সবই উত্তর লিখেছো, ভেরি গুড, এক্সেলেন্ট। শিক্ষার্থীরা আসলে ক্লাস করতেছে এবং তারা যে অঙ্ক করতে পারছে বা অঙ্ক করছে এটা আমরা অনুধাবন করতে পারছি। আরেকটু নিচে নামি দেখি আর কি। স্যার ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কি আছে? নাইস ক্লাস স্যার, আপনার মেসেঞ্জারে একবার চেক করেন, আমি এখানে কিছু প্রশ্ন পাঠিয়েছি। ওকে, ক্লাস শেষে তোমার মেসেঞ্জারে উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আমাদের প্রতিদিন কোনো না কোনো হোমওয়ার্ক দিবেন। থ্যাংক ইউ। হোমওয়ার্ক প্রতিটা ক্লাসেই দিচ্ছি আমরা। এরপরে আর কোনো প্রশ্ন নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা সহজ সরল ভাবে চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে তোমরা ক্লাস করতে থাকো, আশা করি উপকৃত হবে। আমরা এখানেই আমাদের ক্লাস আজকে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।